রাজনৈতিক প্রতিহিংসার জেরেই ভবানী ভবনে ডেকে হেনস্থা। সিআইডি জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগ অর্জুন সিং এর। আদালতের নির্দেশে সিআইডি দফতরে হাজিরা দেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। 4 কোটি টাকা নাকি আমি দুর্নীতি করেছি। আরে 400, 500, 1000 কোটি টাকা বললে একটা আমারও মান সম্মান থাকতো। 4 কোটি টাকার দুর্নীতির জন্য অর্জুন সিংকে ডাকা হচ্ছে। সিআইডি তলবে ভবানী ভবনে যাওয়ার আগেই অর্জুন বুঝিয়ে দিয়েছেন শুধুমাত্র হেনস্থা করতেই তাকে ডাকা হয়েছে। ভাটপাড়া পুরসভায় টেন্ডার দুর্নীতি মামলায় হাইকোর্টের রক্ষা কবচ নিয়েই এদিন ভবানী ভবনে যান ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি বিধায়ক। সিআইডির সমনকে চ্যালেঞ্জ মামলায় সোমবারই হাইকোর্ট জানিয়ে দেয় 14ই নভেম্বর হাজিরা দিতে হবে অর্জুনকে। কিন্তু সিআইডি 4 ঘন্টার বেশি জিজ্ঞাসাবাদ করতে পারবে না। সেই মতোই 4 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে বাইরে এসে রাজনৈতিক হেনস্থার অভিযোগই করলেন অর্জুন সিং। বিনা মতলবে পলিটিক্যাল ভিকটিম করে 4 ঘন্টা সময় নষ্ট করা, হ্যারাসমেন্ট করা, মেলাইন করার একটা চেষ্টা চলছে। ভাটপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ ঠিক কি শুনুন ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান কি বলছেন। ওনার নামে একটা আমাদের ডকুমেন্টেশন আছে আমাদের কাছে, একটা 4 কোটি টাকা উনি ওনার নামে ট্রান্সফার উনি চেয়ারম্যান থাকালে নিয়ে গেছে। সম্ভবত রিলেশনশিপটা হচ্ছে ওনার জামাই, সম্ভবত তার এগেনস্টে কোনো কাজ হয়। তৃণমূল অবশ্য সিআইডিকে নিরপেক্ষ প্রমাণ করতে মরিয়া, ঠিক যেমন রাজ্যের পুলিশকে নিরপেক্ষ বলে দাবি করে তারা। এই রাজ্যের সিআইডি বা পুলিশ কেন্দ্রের সিবিআই বা ইডির মতো পক্ষপাতদুষ্ট আচরণ বা পক্ষপাতদুষ্ট তদন্ত করে না, বা কেন্দ্রের শাসক দলের অঙ্গুলি হেলনে যেভাবে ইডি সিবিআই চলে এই রাজ্যে সিআইডি সেভাবে চলে না। তারা নিরপেক্ষভাবে তদন্ত করে। 4 বছরের পুরনো মামলায় এতদিনে কেন সমন করল সিআইডি তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছেন অর্জুন সিং। তদন্তের অগ্রগতি বা কতটা? পুরসভায় 4 কোটি টাকার দুর্নীতির তদন্ত নিশ্চয়ই হওয়া উচিত, দোষীদের শাস্তিও পেতে হবে। কিন্তু ট্যাব আবাস দুর্নীতিতে কোটি কোটি টাকা উধাও হয়ে যাচ্ছে, সেই তদন্তে কতজন তৃণমূল নেতাকে লালবাজারে নিদেন পক্ষে স্থানীয় থানায় তলব করা হয়েছে? জবাব দেবেন পুলিশ মন্ত্রী। রিপাবলিক বাংলা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রাণে মারার চক্রান্ত চলছে। বিস্ফোরক অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। তাঁকে ও বিরোধী দলনেতাকে প্রাণে মারতে রাশিয়া থেকে আমদানি করা হয়েছে মারণ গ্যাস। অর্জুনের অভিযোগে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল। অর্জুন সিং এর দাবিতে শোরগোল ভিত্তিহীন অভিযোগ, দাবি তৃণমূলের। এখন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং মতন লোকেদেরকে মেরে দেওয়ার চক্রান্ত চলছে। দুর্নীতি মামলায় সিআইডির সমন। ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বোমা ফাটালেন অর্জুন সিং। তাকে ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হত্যার ষড়যন্ত্র চলছে। চাঞ্চল্যকর অভিযোগ ব্যারাকপুরের প্রাক্তন সাংসদের। এখন শুভেন্দু অধিকারী, অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না, তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। শুভেন্দু সমেত আরো কয়েকজন প্রথম সারির বিজেপি নেতৃত্বকে রাস্তা থেকে সরিয়ে ফেলার মারণ পরিকল্পনাও নাকি প্রস্তুত। কি সেই পরিকল্পনা শুনুন অর্জুনের মুখেই। যেহেতু কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরার মধ্যে আমরা থাকি, এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া থেকে। এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায় সে লোকটা মারা যায়। 2 মাস 3 মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়। 6 মাসের মধ্যে আমার যদি কোনো মাল্টি অর্গান ফেলিওর হয় তার জন্য এই সরকার, এই মুখ্যমন্ত্রী, সিআইডি ডিপার্টমেন্ট দায়ী থাকবে। 21 শতকের গুপ্ত হত্যায় বহুল প্রচলিত নার্ভ এজেন্ট বা নার্ভ গ্যাস বলা হয়ে থাকে। বিভিন্ন দেশের গুপ্তচরদের পছন্দের হাতিয়ার। কয়েক মিনিট থেকে কয়েক মাসেও মৃত্যু হতে পারে। উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের দাদা কিম জং নামের রহস্যজনক হত্যায় এই নার্ভ গ্যাসই ব্যবহার হয়েছিল বলে মনে করা হয়। রাশিয়ার বিরোধী দলনেতা অ্যালেক্সেই নাভালনিকেও 2020 সালে নার্ভ গ্যাস দিয়েই মারার চেষ্টা হয়। এতদিন আন্তর্জাতিক ক্ষেত্রে এই যে শব্দ সীমাবদ্ধ ছিল, অর্জুনের অভিযোগের পর তা আমদানি হলো বঙ্গ রাজনীতিতেও। ফের প্রাসঙ্গিক হওয়ার মরিয়া চেষ্টায় ভিত্তিহীন অভিযোগ। অর্জুনকে পাল্টা কটাক্ষ তৃণমূলের।
কি উত্তর দেবো আমার মাথায় আসছে না। ওর ভ্যালু তো আস্তে আস্তে কমছে এবং রাজনীতিতে শুভেন্দুর ভ্যালু আস্তে আস্তে কমছে। এগুলো নিজেদের ইম্পর্টেন্স বাড়াবার জন্য বলছে, এর মধ্যে কোনো ভিত্তি নেই। রাজনৈতিকভাবে কাউকে ফোন করে আমাকে জয়ী হতে হবে এরকম কোনো ভাবনা আমাদের মধ্যে নেই। তবে অর্জুন সিং যে সম্পূর্ণ নিরাপদে নেই তার প্রমাণ মিলেছিল দিন দুয়েক আগেই। একেবারে প্রাক্তন সাংসদের বাড়ির সামনেই বোমা বন্দুক সমেত হামলা চালায় দুষ্কৃতীরা। এতদিন শুধু চুরি দুর্নীতিতেই সিদ্ধহস্ত ছিল তৃণমূল নেতারা, এবার কি গুপ্ত হত্যাতেও হাত পাকানোর প্রস্তুতি চলছে শাসক দলের? রিপাবলিক বাংলা। অব্যাহত রেফার রোগ, পিজি হোক বা এনআরএস, কলকাতার নামী হাসপাতালগুলিতে রোজই রেফার রোগের শিকার হচ্ছে আমজনতা। মরণাপন্ন রোগীদেরও মিলছে না বেড। রেফার রোগ থেকে মিলবে মুক্তি? রেফার জ্বালায় পুড়ছে বাংলা, হাসপাতালে অমিল চিকিৎসায়। কি বলবো, বললাম এখানেই রাখুন, আমাদের রেফার করে দিল, এখানেও সিট পেলাম না। আর কতদিন রেফার জ্বালায় পুড়তে হবে রাজ্যের মানুষকে? সরকারি হাসপাতালে এসে বিনা চিকিৎসায় প্রাণ হারাতে হবে আর কত রোগীকে? রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার কঙ্কালসার ছবি ধরা পড়ছে কলকাতার নামী হাসপাতালগুলিতে। 12 বছরের এক শিশু, তাকে নিয়েও ঘুরতে হচ্ছে সাধারণ মানুষকে। এসএসকেএম হাসপাতালে জরুরি বিভাগ থেকে নিয়ে চলে যাচ্ছেন। বেডের খোঁজে রাতভর এই হাসপাতাল সে হাসপাতাল ছুটে বেড়াচ্ছেন রোগীর পরিজনরা। শত চেষ্টার পরও কোথাও ঠাঁই হয়নি রোগীর। সাগর দত্ত হসপিটালে এসেছিলাম আমরা। সাগর দত্ত হসপিটালে রাত্রিতে এরকম ভর্তি নিল না, বরঞ্চ রিফিউজ করে নিল। বলছে আমাদের অ্যাম্বুলেন্স ভাড়া দিয়ে 1700 টাকা ভাড়া দিয়ে, মানে হসপিটালে, সরকারি হসপিটালে অ্যাম্বুলেন্স নেই রাত্রি। এসএসকেএম আসলাম, এমার্জেন্সিতে এলাম, এমার্জেন্সি বলছে যে আমাদের এখানে বেড নেই, আমরা এই চিকিৎসা করতে পারবো না, আপনারা যা পারেন করেন। বিনা চিকিৎসায় অচেতন হয়ে পড়ে রয়েছে কোলের সন্তান। মায়ের হাহাকার শুনতে পাচ্ছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। রাত থেকে 1:30 থেকে ঘুরছি, রাত 1:30 থেকে অসুস্থ বাচ্চা, এখানেই রাখুন, আমাদের রেফার করে দিল, এখানেও সিট পেলাম না, একটু করে ট্রিটমেন্ট পেলাম না। রাজ্যের হাসপাতালে জায়গা না হওয়ায় শেষে ইএসআই কার্ড থাকায় ইএসআই হাসপাতালে ভর্তি করা হয় শিশুটিকে। আকচার স্বাস্থ্যসাথীর সঙ্গে আয়ুষ্মানের তুলনা করেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে তো ইএসআই কার্ডের কাছে হার মানতে হলো রাজ্যের স্বাস্থ্যসাথীকে। বারবার সংবাদ মাধ্যমে দেখানোর পরেও কি বিন্দুমাত্র এই সরকারের ঘুম ভেঙেছে? স্বাস্থ্য পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে। সুপার স্পেশালিটি হসপিটাল বলে যা তৈরি করেছে, সেখানে কোনো চিকিৎসা হয় না। বেডের পর্যাপ্ততারও একটা সীমা থাকে। স্বাস্থ্যের সীমাবদ্ধতা মনে করিয়ে দিলেন রাজ্যের মন্ত্রী শোভন দেব। কত লক্ষ মানুষ আসছে একটা হাসপাতালে, মনে হবে এখানে একটা মানে মানে গঙ্গাসাগরের মেলা বা কুম্ভ মেলা হচ্ছে, এরকম ধরনের মানুষ আসছে। তো বেডেরও তো একটা সীমা আছে যে কত দূর পর্যন্ত বেড দেওয়া যেতে পারে, কতগুলো বেড আছে। এদিকে রিপাবলিক বাংলার লাগাতার খবরের জেরে অবশেষে কাজ করতে শুরু করলো এসএসকেএম এর সেন্ট্রাল রেফারেল সিস্টেমের বোর্ড। অবশেষে এমার্জেন্সির সামনে যে ডিসপ্লে বোর্ড, সেই ডিসপ্লে বোর্ড আবারও চালু করা হয়েছে। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়, কেন রিপাবলিক বাংলাকে বারবার করে প্রশ্ন করতে হবে? জেলার হাসপাতালে নেই পরিকাঠামো, অন্যদিকে শহরের যে হাসপাতালগুলিতে রেফার করা হচ্ছে সেখানেও বেডের আকাল। আর কবে শুধরাবে বাংলার স্বাস্থ্য ব্যবস্থা? মেলা খেলায় খোলামকুচির মতো টাকা ওড়ানোর সরকার স্বাস্থ্য পরিকাঠামোয় নজর দেবে কবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।